শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রওশন আক্তার চৌধুরী। আজকে তোমাদের মাঝে আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বিষয়টির পঞ্চম অধ্যায়ে একটি বিষয়বস্তু উপস্থাপন করব। তার আগে একটু তোমাদেরকে আমি আকাশের দিকে তাকাতে বলব। চিন্তা করো তো, আকাশের দিকে তাকিয়ে তুমি যেখানে দাঁড়িয়ে আছো আর আকাশের দিকে মেঘ দেখতে পাও, মাঝখানে কেমন একটা ফাঁকা জায়গা দেখা যায় না? আসলে কি জায়গাটা ফাঁকা? সেটি আজকে আমাদের পাঠের বিষয়বস্তু। আমরা একটি ছবি দেখি, আমরা দেখি এরকম দুটো ছবি দেখছি না, একটি মেঘ দেখছি আকাশে, আর একটি কিছু দাগ দিয়ে দুই তিনটা দাগ দেওয়া আছে, একটু দূরে সূর্যকে দেখতে পাচ্ছি। আমরা আসি তো দেখি বায়ু কথাটা লেখা দেখেছিলাম না? বায়ু শব্দটি কিন্তু তোমরা জানো, তোমরা ক্লাস বিগত শ্রেণীতে বায়ু সম্পর্কে অনেক কিছু পড়েছো। বায়ুর সাথেই জড়িত এই আজকের পাঠের বিষয়টি। আমরা আজকে যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করব সেটি আসলে একটি অদৃশ্য আবরণ। ওই যে তুমি মেঘ দেখেছো আকাশে, তার মাঝখানে যে খালি জায়গাটা দেখছো, এখানে কিন্তু অনেক উপাদান আছে। সেই অদৃশ্য আবরণটি আজকে আমাদের পাঠের বিষয়বস্তু। আমরা বায়ুমণ্ডল নিয়ে আজকে আলোচনা করব। বায়ুমণ্ডল জিনিসটা কি? কঠিন একটা শব্দ লাগছে কি না? আসলে বায়ুমণ্ডল খুব সহজ একটি বিষয়। বলা হচ্ছে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। আসলে কি জানো, এই যে ফাঁকা জায়গা, এখানে আসলে অনেকগুলো উপাদান আছে। এই উপাদানগুলো পৃথিবীকে বেষ্টন করে আছে। এটা পৃথিবীকে এমনভাবে বেষ্টন করে আছে যে পৃথিবী যখন 24 ঘন্টা ধরে ঘুরছে তার নিজের অক্ষপথে, এই বায়ু স্তরটাও কিন্তু তার সাথে সাথে ঘুরে। কেন ঘুরে বলো তো? তোমরা তো জানো, মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবী তার সমস্ত জিনিসকে তার সাথে আঁকড়ে ধরতে চায়। তাহলে পৃথিবী যখন ঘুরে তখন বায়ুমণ্ডলটাও তার সাথেই ঘুরতে থাকে। তাহলে যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে, হতে পারে সেটা জ্ঞানমূলক, হতে পারে বহু নির্বাচনী প্রশ্নের জন্য, বায়ুমণ্ডল কি, একদম সহজ করে উত্তর দিবে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে সেটি হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল কি সেটি আমরা বুঝলাম, কিন্তু এই বায়ুমণ্ডলের আজকে আমরা কি কি বিষয় উপস্থাপন করব। দেখো, বায়ুমণ্ডলে কি কি উপাদান আছে। আমরা তো বললাম যে একটা অদৃশ্য আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, কিন্তু এখানে কি কি উপাদান আছে এটি আজকে তোমাদের পাঠের বিষয়। বায়ুমণ্ডলে কিছু স্তর আছে, সেগুলো তোমরা আজকে চিহ্নিত করতে পারবে এই পাঠ দিয়ে। এরপরে চিহ্নিত স্তরগুলোর বৈশিষ্ট্য তোমরা বর্ণনা করতে পারবে। তোমরা বায়ুমণ্ডলের উপাদান বলতে পারবে, বায়ুমণ্ডলের স্তরগুলোকে চিহ্নিত করতে পারবে, ছবি এঁকে হোক বা দেখিয়ে হোক। আর হলো সেই স্তরগুলো সম্পর্কে কিছু ধারণা তোমরা তথ্য দিতে পারবে। আসি আমরা মূল পাঠে। তাহলে বায়ুমণ্ডল কি সেটা তো তোমরা জেনেই গেলে, যে একটি অদৃশ্য আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে আছে, তাই তো? আসি বায়ুমণ্ডলের উপাদান, যেটি আজকে আমি বলছিলাম যে এই বায়ুমণ্ডলে অনেকগুলো উপাদান আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার চিন্তা করি, আমরা যদি বাহিরে কোথাও বা ঘরে যখন নিঃশ্বাস নিচ্ছি, কি নিচ্ছি? আসলে এটি বায়ুমণ্ডল থেকে কিছু উপাদান আমরা গ্রহণ করছি। কি উপাদান সেটা? সেটা সবাই জানে যে তোমার নিঃশ্বাসের সাথে তুমি অক্সিজেন গ্রহণ করছো। পাচ্ছ কোথা থেকে? বায়ুমণ্ডল থেকে। হ্যাঁ, তাহলে বায়ুমণ্ডলের একটা উপাদানের নাম কিন্তু তোমরা সবাই জানো। সেটি কি? সেটি বলছি আমরা অক্সিজেন। আবার তুমি ত্যাগ করছো নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। আর এছাড়াও বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে, দেখো আর্গন আছে। শিক্ষার্থীরা, বায়ুমণ্ডলে কিন্তু জলীয় বাষ্প আছে। এই যে তুমি দেখো চুলায় যদি পানি দাও, পানিটা কতক্ষণ পরে শুকিয়ে যায় না? জাল লেগে শুকিয়ে যায়। তাহলে সেই পানিটা যায় কোথায়? আসলে তা না, ওই পানিটি জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। তাহলে আমরা দেখছি যে দেখো এখান থেকে অক্সিজেন আছে বায়ুমণ্ডলে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আমরা দেখতে পাচ্ছি আর্গন আছে,
জলীয় বাষ্প আছে এবং অন্যান্য গ্যাস আছে। কিন্তু দেখো পরিমাণ যদি খেয়াল করো শিক্ষার্থীরা, আমি এখানে শতকরা কত ভাগ কোন উপাদান আছে বলে দিয়েছি। আমরা দেখছি নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে না, 78.02 ভাগ। তার মানে বোঝো যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের কি পরিমাণ প্রভাব আছে। আছে অক্সিজেন 20.71 ভাগ, তারপরে তোমার কার্বন ডাই অক্সাইড আছে 0.03 ভাগ, আছে আর্গন 0.80 ভাগ, আছে জলীয় বাষ্প খুব সামান্য 0.41 ভাগ, আর এছাড়াও আরো অন্যান্য গ্যাস আছে, সেটি এখানে আর উল্লেখ নাই। তোমাদের এই কয়টা উপাদানের নাম মনে রাখলেই হবে। তাহলে একটু মনে করো তো দেখি, বায়ুমণ্ডলের উপাদান কি কি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আর্গনটা একটু ভালো করে মনে রাখতে হবে, আর আছে অন্যান্য গ্যাস। আমরা আসি বায়ুমণ্ডলের স্তরের কথা বলেছিলাম। সেই বায়ুমণ্ডলে 5টি স্তর আজকে আমরা চিহ্নিত করতে পারবো এই পাঠের মধ্যে দিয়ে। বায়ুমণ্ডলের স্তর বলেছি টপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল। শিক্ষার্থীরা, আমরা এই স্তরগুলো একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমাদের পাঠ্যপুস্তকেও আছে চিত্রটি, তবুও আমি আরেকটি চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, পৃথিবী প্রথমে আছে, তারপরে আছে ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, থার্মোমণ্ডল। আমি আরো পরিষ্কার করে এখানে লিখে নিয়ে এসেছি। দেখো, ট্রপোমণ্ডল আছে পৃথিবীর একদম সাথে লাগানো, এটি বায়ুমণ্ডলের একটি স্তর। এগুলো কিন্তু বায়ুমণ্ডলের স্তর। আমরা আগে জেনেছি বায়ুমণ্ডলের উপাদান, যেখানে ছিল অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এখন এসেছি বায়ুমণ্ডলের স্তর। প্রথম স্তরটির নাম বলেছি ট্রপোমণ্ডল, তারপরে স্তরটি বলেছি স্ট্র্যাটোমণ্ডল, তারপরে স্তরটির নাম দিয়েছি মেসোমণ্ডল, তারপরে স্তরটির নাম দিয়েছি তাপমণ্ডল, তারপরে স্তরটির নাম দিয়েছি এক্সোমণ্ডল। শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের বইয়ের পাঠ্যপুস্তকে কিন্তু দেওয়া আছে। এর ইংরেজি বানানগুলো দেখো এখানে লেখা আছে। তোমাদের পাঠ্যপুস্তকে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটি বানানই আছে। তোমরা এই বানানের ব্যাপারে কিন্তু একটু যত্নবান হতে হবে, কারণ কি এইরকম বানান দিয়ে কিন্তু যে কোনো প্রশ্ন আসতে পারে। তাহলে একটু বানানের ব্যাপারে আমরা যত্নবান হব। এই বানানগুলো আমরা আমাদের খাতায় সুন্দর করে লিখে নেব। আসি আমরা ট্রপোমণ্ডল যেটি দেখেছি, তোমাদের পাঠ্যপুস্তকের কিন্তু 71 নম্বর পৃষ্ঠায় একটি চিত্র দেওয়া আছে। সেখানে তারা আবার দুটো ভাগ দেখিয়েছে, একটি বলা হয়েছে সমমণ্ডল আর একটি অসমমণ্ডল। যদি এটি নিয়ে বিস্তারিত বর্ণনা নাই, অতএব আজকে আমরা এই পাঠে বিস্তারিত বর্ণনায় আসবো না। আমরা ছবিটি একটু খেয়াল করে দেখব। এখানে দেখবে বিভিন্ন জিনিস স্থাপন করে দেখিয়েছে কোন স্তরে কি। একটি স্তরে দেখাচ্ছে প্লেন আছে, একটি স্তরে দেখাচ্ছে রকেট আছে, একটি স্তরে উল্কা দেখিয়েছে, হ্যাঁ, একটি স্তরে ওজোন গ্যাস দেখিয়েছে। সেই ছবিটি তোমরা একটু দেখবে, পারলে যদি সম্ভব হয় খাতায় কিনবে। আমরা আসছি স্তরগুলো নিয়ে, তার বৈশিষ্ট্য নিয়ে উপস্থাপন করতে। আমি একটু পেছন থেকে ফিরে আসি। বায়ুমণ্ডল কি জেনেছ? বায়ুমণ্ডলের উপাদান জেনেছ, বায়ুমণ্ডলের 5টি স্তর সম্পর্কে জেনেছ। এখন এই স্তরগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে প্রথম স্তরটি কি ছিল মনে করতে চেষ্টা করো তো। ছিল ট্রপোমণ্ডল। আমরা একটু দেখি, এরকম একটি ছবি এখানে আছে। ট্রপোমণ্ডলের কিছু ছবি এখানে দেওয়া হয়েছে। কথাটা দেখো, ট্রপোমণ্ডল, এটি ট্রপোমণ্ডলের বিস্তৃতি বলছে 16 থেকে 19 কিলোমিটার। কোথাও 16 মিটার, কোথাও 19 কিলোমিটার। কেন 16 আর 19 কিলোমিটার? সেটির একটি কারণ আছে। সেটি শিক্ষার্থীরা বলা হয়ে থাকে মেরু অঞ্চলে একটু এর বিস্তৃতি কম আর নিরক্ষীয় অঞ্চলে বেশি। আজকে সেই কঠিন বিষয়টাতে না যায়, শুধু জেনে নেই যে ট্রপোমণ্ডলের বিস্তৃতি 16 থেকে 19 কিলোমিটার। আমরা
বায়ুমণ্ডলের এটি সবচেয়ে নিম্ন স্তর, সর্বনিম্ন স্তর। তার মানে কি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কিন্তু আমার ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর। তাহলে এই স্তরটি কিন্তু আমার একদম কাছে আছে। তার মানে কি এটির সাথে কিন্তু পৃথিবীর যে জীব জগৎ আছে তার একটি সম্পর্ক আছে। আমরা দেখছি বায়ুমণ্ডলের ওজনের 75% এই ট্রপোমণ্ডলে আছে। তার মানে যদি বায়ুমণ্ডল 100 ভাগ ওজন হয়ে থাকে, তার 75 ভাগ ওজনই ট্রপোমণ্ডল বহন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত, তুষারপাত এবং ঝড় হয়। এই যে আমরা দেখি ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বা শীত প্রধান দেশ দেখে তুষারপাত হচ্ছে, এগুলো কিন্তু এই ট্রপোমণ্ডলের কারণেই হয়, ট্রপোমণ্ডলের স্তর থেকেই হয়। আমরা দেখতে পাচ্ছি কুয়াশা, শিশির, মেঘ, বায়ু প্রবাহের প্রত্যেকটি কিন্তু এই ট্রপোমণ্ডলে। শিক্ষার্থীরা, আমরা ট্রপোমণ্ডল সম্পর্কে জানলাম, কিন্তু ট্রপোমণ্ডলের আবার আরেকটি উপরের জায়গাটি, ট্রপোমণ্ডল যেখানে শেষ হয়ে আসবে, স্ট্র্যাটোমণ্ডল যখন শুরু হবে, সেরকম জায়গায় একটি কাজ দেখো। সেটিকে বলা হচ্ছে কি জানো? সেটিকে বলা হচ্ছে ট্রপোমণ্ডলের শেষ প্রান্ত, যেটিকে বলা হচ্ছে ট্রপোবিরতি। ইংলিশে বলা হচ্ছে ট্রপোপজ। ট্রপোবিরতিটি একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এখানে বলে বিমান চলে। কেন বিমান চলে? বিমান চলাচল করার কারণ হলো এখানে তাপমাত্রাটা 54 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং এখানে একটু ঝড়, বৃষ্টি, বায়ু প্রবাহ এটি স্থির। এই জন্য বিমান ওখান থেকে চলতে খুব কমফোর্টেবল হয়। আমরা পরের স্তরে আসি, স্ট্র্যাটোমণ্ডল। বলেছিলাম স্ট্র্যাটোমণ্ডল, এটির গভীরতা দেখো 50 কিলোমিটার। গভীরতাটা 50 কিলোমিটার, একটু বেশি না, এটি ট্রপোমণ্ডল থেকে সামান্য বেশি। তাই কি না? বেশি বেশি, অনেক বেশি। ট্রপোমণ্ডল ছিল কত? 13 থেকে 16 কিলোমিটার, আর 16 থেকে 19 কিলোমিটার, আর এটি বলছি 50 কিলোমিটার। এই স্তরটিতে কিন্তু ওজোন গ্যাস স্তর আছে, যেটি আমাদের জন্য খুবই প্রয়োজন, যেটি আমাদের জন্য খুবই প্রয়োজন। এই ওজোন স্তরটি নিয়ে আমি একটু পরে আসছি। এছাড়া দেখো এখানে আবহাওয়া শান্ত, শুষ্ক ও ঝড় বৃষ্টি নেই দেখে জেট বিমান এই ট্রপোমণ্ডল দিয়ে চলে। তাহলে জেট বিমান কোথা দিয়ে চলে? কেউ যদি তোমাকে প্রশ্ন করে, তুমি খুব সুন্দর করে উত্তর করতে পারবে যে এটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোমণ্ডল দিয়ে চলে, কারণ এইখানে আবহাওয়া কিছুটা শান্ত। আমরা একটু ওজোন স্তর নিয়ে আলোচনা করব, কারণ ওজোন গ্যাস এটি আমাদের পৃথিবীকে কিভাবে রক্ষা করছে। ওজোন গ্যাসের স্তরটি O3 দিয়ে দেখো, ওজনের এটি একটা সাইন তোমাদের বইতে আছে, তোমরা এটিও একটু লক্ষ্য রাখবে। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী তার সূর্য থেকে বেগুনি রশ্মি পাচ্ছে। এই ওজোন স্তরটি সূর্যের যে অতি বেগুনি রশ্মি আছে, যেটি জীবদের জন্য ক্ষতিকারক, সেটিকে বাধাগ্রস্ত করে। এই ওজোন স্তর সেটিকে শোষণ করে নেয়, সেই বেগুনি রশ্মিটাকে। সূর্যের আলোর বেশিরভাগ অতি বেগুনি রশ্মি সে শোষণ করে নেয়, যার ফলে পৃথিবীতে যে জীব জগৎ আছে তার উপরে সূর্যের কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা পরিবেশের যে বায়ুমণ্ডলের ভারসাম্যহীনতা নিয়ে আসছি মানুষ তার কৃতকর্ম দ্বারা, সেখানে কিন্তু ওজোন স্তর কিছুটা হলেও ব্যাহত হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখছি স্ট্র্যাটোমণ্ডলের যে ওজোন স্তর সেটি কতই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের বায়ুমণ্ডলের স্তরগুলো জানতে হবে, না তার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। আমরা আসি তারপরের স্তর, এটি 3য় নম্বরে ছিল মেসোমণ্ডল। মেসোমণ্ডলটি বলা হচ্ছে এর গভীরতা 80 কিলোমিটার। তার মানে দেখো ধারাবাহিকভাবে ট্রপোমণ্ডলের থেকে বেশি ছিল স্ট্র্যাটোমণ্ডল এবং তার থেকেও বেশি হলো মেসোমণ্ডল। এর তাপমাত্রা 83 ডিগ্রি সেলসিয়াস। এটার শেষ যে স্তরটি আছে সেটাকে বলা হয় মেসোবিরতি, আর এটি বেশ শীতল। এই যে 3য় স্তরটি মেসোমণ্ডল, এটি খুব শীতল। শীতল হওয়ার কারণে যে উল্কা যে পৃথিবীর দিকে ছুটে আসে সেটি আর পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত আসতে পারে না, এখানে এসে সে পুড়ে যায়। কেন পুড়ে যায়? ওই যে শীতল হওয়ার কারণে তার যে আগুন সেটি একদম থেমে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় উল্কা।
তাহলে আমরা দেখছি মেসোমণ্ডলও কিন্তু আমাদেরকে কি করছে, এই স্তরটিও কিন্তু আমাদেরকে রক্ষা করছে। তাহলে মেসোমণ্ডল সম্বন্ধে, এর বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের জানতে হবে, এর গভীরতা জানবে, এর তাপমাত্রা জানবে, এবং এখানে যে উল্কা এসে পুড়ে যায় সেটি জানবে। আমরা আসছি তাপমণ্ডলে। এটি আমরা দেখছি এর গভীরতা 500 কিলোমিটার। তার মানে দেখো এর গভীরতা কিন্তু বাকি সবগুলো থেকে অনেক বেশি। এটি হলো এর বায়ু আয়নযুক্ত। বলা হচ্ছে এখানে রঞ্জন রশ্মি ও বেগুনি রশ্মি অনেক বেশি, এই জন্য এর বায়ুমণ্ডলটি আয়নযুক্ত। এই স্তরটিও কিন্তু আমরা ব্যবহার করি, জানো কিভাবে? তোমরা যে বেতার মানে রেডিও বা স্যাটেলাইট টিভি দেখো, কিন্তু এই স্তরটির একটি ভূমিকা আছে। এই স্তরে বেতার তরঙ্গ বাধা পেয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। স্যাটেলাইট তার সাউন্ডটাকে পাঠিয়ে দেয় এই আয়ন বায়ুযুক্ত জায়গাটাতে, সে বাধা পেয়ে পরে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে, এবং সেইভাবেই কিন্তু আমরা বেতার তরঙ্গ বা এই যে স্যাটেলাইট টিভিগুলো দেখতে পাই। শিক্ষার্থীরা তাহলে বুঝেছি যে তাপমণ্ডলেরও একটি ভূমিকা কিন্তু আছে আমাদের সাথে। আমরা আসছি সর্বশেষ যেটি এক্সোমণ্ডল। তোমরা দেখো এক্সোমণ্ডলের গভীরতা বলছে 960 কিলোমিটার। 960 কিলোমিটার, তার মানে দেখো কত বেশি গভীরতা। এবং এটি সর্বশেষ স্তর বলা হচ্ছে। এর তাপমাত্রা বলা হচ্ছে 300 থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি কঠিন তাপমাত্রা এখানে। এরপরে আছে মহাকাশ। আমরা কিন্তু এতক্ষণ ছিলাম পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরে, এবং এটি এক্সোমণ্ডলটি এটির শেষ স্তর। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি আমাদের পাশের জায়গাটিতে যাই, কিছু প্রশ্ন যদি বলি, প্রোপমণ্ডল এটি কোন স্তর ছিল? ভূপৃষ্ঠের সাথে সবচেয়ে প্রথম স্তর বা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। তারপরে ছিল স্ট্রাটোমণ্ডল, তারপরে মেসোমণ্ডল। দেখো আমি বলেছি 16 থেকে 19। তোমরা এরকম কুইজের প্রশ্ন তৈরি করতে পারো। 16 থেকে 19 বললে তুমি বুঝবে যে ট্রপোমণ্ডলের এটা কি গভীরতা। 50 যদি তুমি স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্য জেনে থাকো, 50 কথার সাথে স্ট্র্যাটোমণ্ডলকে কিন্তু তুমি সম্পর্ক এনে দিতে পারবে। বলবে যে 50 কিলোমিটার হলো স্ট্র্যাটোমণ্ডলের গভীরতা। মেসোমণ্ডলের গভীরতা তোমরা জানো 80 কিলোমিটার। সেটি দেখো এখানে, বা 80 কি তাপমাত্রা না কিলোমিটার বিস্তৃতি, সেটি তোমার মাথায় কিন্তু কিছু প্রশ্নের উৎপাদন করবে। অতএব বৈশিষ্ট্যটা তুমি যখন জানবে তখন এই কুইজটির উত্তর তোমরা খুব সহসা করতে পারবে। আমি মেঘ কথাটা বলেছি, স্ট্র্যাটোমণ্ডলের সাথে দিয়েছি। তোমরা কিন্তু মেঘ কোথায় আছে, কোন স্তরে আছে বের করে ফেলতে পারবে। উড়োজাহাজ কোথায় চলে, তুমি এই স্তরগুলোর একটাকে চিহ্নিত করতে পারবে। উল্কা কার সাথে সম্পর্কিত, তোমরা এইভাবে কিন্তু কুইজ নিজেরাই বানাতে পারো। তোমাদের সহপাঠীদের সাথে সেটি অংশগ্রহণ করতে পারো, সহপাঠীদের সাথে দলীয়ভাবে, অথবা তোমরা কিশোর বাতায়নে এই ধরনের কুইজ আপলোড করতে পারো। পরবর্তীতে দেখো তোমার এই প্রশ্নের উত্তর দিতে কতজন ব্যস্ত হয়ে গেছে। আমরা আমাদের অবসর টাইমে পাঠের বিষয়গুলোকে এইভাবে মজাদার করে নেব। আমরা দলীয় কিছু কাজ সবসময় রাখি। এখানে তুমি এইভাবে কাজ করতে পারো, পৃথিবী একে এরকম কিছু স্তরের দাগ দিয়ে দিতে পারো, পরে বলতে পারো বসাও তো দেখি কোনটি কোন স্তর। আমি জানি তোমরা এই পাঠের পরে সেই স্তরগুলো বসাতে পারবে। আমরা মূল্যায়নে কিছু প্রশ্ন সবসময় করি। তো মূল্যায়নে বায়ুর উপাদানগুলো কি কি, আমি জানি তোমরা খুব ভালোভাবে বলতে পারবে। কিছু না বললেও তো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের কথা বলতেই পারবে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলে, উত্তর বলতে পারবে। স্ট্র্যাটোমণ্ডল, তাই তো? বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি ও ঝড় আছে সেটাও বলতে পারবে তোমরা। ওজোন স্তরের বৈশিষ্ট্য কি, খুব ভালোভাবে জানবে যে অতিবেগুনি রশ্মি শোষণ করে। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে যায় সেটিও জানবে। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে যায় সেটি এই পাঠ থেকেই তোমরা জানবে। এছাড়া কিন্তু তোমরা তোমাদের সৃজনশীল প্রশ্নে যদি আসে, পৃথিবীতে জীবের অস্তিত্ব মেলে বায়ুমণ্ডলের কোন স্তরে, তোমরা এটা কিন্তু বলে ফেলতে পারবে। হ্যাঁ, বায়ুমণ্ডলের জন্য না, পৃথিবীতে জীবের অস্তিত্ব মেলে বায়ুমণ্ডলের জন্য এই বায়ুমণ্ডলের স্তরের ছক তোমরা আঁকতে পারবে। এবং কেন এটি তোমাদের যদি উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসে, কেন তোমরা স্তরগুলো উপাদান, বায়ুমণ্ডলের উপাদান ব্যাখ্যা করে কিন্তু
প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারবে। প্রশ্নর উদ্দীপক যদি সুন্দর করে জানো, বুঝো এবং পাঠের বিষয় যদি তোমাদের কাছে পরিষ্কার থাকে, তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্নের কোনো কঠিন জায়গা থাকে না। শুধু দেখবে যে উত্তরটি কি চেয়েছে। বিশেষ করে প্রয়োগে এবং উচ্চতর দক্ষতায় তোমাদেরকে একটু চিন্তা শক্তি বাড়তে হবে। তাহলে আজকে আমরা পাঠটি শেষ করছি। আমি পাঠ শেষে তোমাদের জন্য একটি কথা বলবো, আস্থা, নিজের প্রতি আস্থা রাখবে। তুমি যদি আস্থা রাখতে পারো, তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর আত্মবিশ্বাসী হয়ে উঠলে তুমি যে কোনো কাজ করতে পারবে, তুমি জীবনে সফল হতে পারবে, তুমি যে কোনো কাজ করতে সাহস অর্জন করতে পারবে এবং পরবর্তীতে তুমি আস্থার সাথে এবং আত্মবিশ্বাসের সাথে তোমাকে পরিস্ফুটিত করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ।